Hello everyone, my name is Shantunundar. I am a student of Biochemistry and Molecular Biology. Thank you so much for being here. তুমি যখন ক্লাস 8 এর চ্যাপ্টার 5 পড়বা তখন তোমার কিছু বেসিক জানার প্রয়োজন হবে। সো এই ভিডিওতে আমরা দেরি না করে শুরু করি। দেখো আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে কি উদ্ভিদ কোষ, টিস্যু ও তার বিশেষত্ব নিয়ে আমরা এই চ্যাপ্টারে পড়ব। সো তোমরা জানো কোষ কি। আমরা জানি কোষ হচ্ছে কি জীবদেহের গঠনগত একক। তো তো জীবদেহটা কিভাবে গঠিত, জীবদেহটা তুমি বলতে পারো এককোষী আছে, বহুকোষী আছে। তাহলে এককোষী প্রাণী বলতে আমরা বুঝি যাদের মধ্যে তুমি এর আগের অধ্যায়ে পড়ছো, যেটার নাম হচ্ছে কি কোষ বিভাজন এবং তার রকমভেদ। তো ওই চ্যাপ্টারের মধ্যে পড়ছিলাম এককোষী প্রাণী বলতে আমরা বুঝি কি ইস্ট, ব্যাকটেরিয়া, তারপর কি এমিবা, এগুলো হচ্ছে কি এককোষী প্রাণীর উদাহরণ। আর বহুকোষী প্রাণীর উদাহরণ হচ্ছে কি আমরা জানি কি বহুকোষী প্রাণীর উদাহরণ হচ্ছে তুমি জানো মানুষ, উদ্ভিদ। তো আমরা এই চ্যাপ্টারে পড়তেছি আমরা কি উদ্ভিদ কোষ, টিস্যু ও তার বিশেষত্ব। তাহলে আমরা এই অধ্যায়ে আমরা পড়বো কার সম্পর্কে? আমরা পড়বো উদ্ভিদ সম্পর্কে। সো উদ্ভিদ সম্পর্কে যখন পড়তে যাবা তখন তোমাদের বিষয়গুলো খেয়াল রাখতে হবে। দেখো উদ্ভিদের মধ্যে তুমি দেখবা যে কতগুলো উদ্ভিদ আছে এককোষী আছে, থাকতেই পারে পৃথিবীতে অনেক এখনো থাকতে পারে। তো দেখো যেসব উদ্ভিদের মধ্যে শারীরবৃত্তীয় কাজ একটি মাত্র কোষে সম্পন্ন হয় সেগুলোকে আমরা কি বলি? এককোষী বলি। তো এখন বহুকোষী প্রাণীর মধ্যে তুমি দেখছো বহুকোষী প্রাণী কারা? আমরা বলছিলাম যেমন কি মানুষ, উদ্ভিদ, এগুলো হচ্ছে কি বহুকোষী প্রাণীর উদাহরণ। কিন্তু বহুকোষী প্রাণীর মধ্যে কিছু কোষের মধ্যে এরা কি করে কাজগুলোকে ভাগ করে নেয়। যেমন তুমি দেখো, চিন্তা করো এইখানে যেটা কোষ আছে, আমার পেটের ভিতরে যেটা কোষ আছে কিন্তু একই ধরনের কাজ করতেছে না। পেটের ভিতরে একটা খাদ্যকে হজম করতেছে, কিন্তু বাইরেটা কি করতেছে? এই ত্বকটা আমাদের কি করতেছে? প্রোটেক্ট করতেছে বিভিন্ন এই বস্তু থেকে, ঠিক আছে? তো এইখানে এই জায়গাগুলোতে দেখো এই কোষগুলো কি করে বিভিন্ন কাজকে ভাগ করে নিবে। যেমন কি দৃঢ়তা প্রদান। দেখো একটা গাছ যদি দাঁড় করে রাখতে হয়, এখানে কিছু কোষ আছে এই গাছটাকে দাঁড় করে রাখতেছে, ঠিক আছে, দৃঢ়তা প্রদান করতেছে। তারপর দেখো আবার কিছু কিছু কোষ আসবে যারা কি খনিজ লবণ, তারপর খনিজ পদার্থ, খাদ্য, পানি এবং এগুলো কি করবে? পরিবহন করবে। মানে একটা কোষ থেকে আরেকটা কোষে নিয়ে যাবে, এরপরে আরেকটা কোষে নিয়ে যাবে। যেমন পাতা থেকে কি এভাবে শুরু করে। যেমন তুমি দেখো, চিন্তা করো একটা গাছের মূল থেকে তোমার কোথায় যাচ্ছে? পানিগুলো মূল থেকে কোথায় যাচ্ছে? পাতায় যাচ্ছে। তো এটা হচ্ছে তোমার কি এই কোন কোষ, কিছু কোষের মাধ্যমে। তারপর দেখো তুমি আরো কিছু কোষ আছে যেগুলো কি করে? উদ্ভিদকে বৃদ্ধি করে, একটা গাছ বড় হয়ে যায়। তো ওই গাছটা বড় হচ্ছে সাহায্য করতেছে কিছু কোষ। এগুলোকে কি বলি? আমরা কোষ বলি। তো এখন দেখো এইখানে আমরা পড়বো, এখন আমরা কোষ সম্পর্কে ধারণা পেয়ে গেছি আশা করি। এখন তুমি যখন টিস্যু সম্পর্কে জানতে হবে, টিস্যু বলতে আমরা যেটা নাক অথবা মুখ ধুতে ইউজ করি সেটা টিস্যু সম্পর্কে পড়তেছি না। আমরা পড়তেছি টিস্যু সম্পর্কে বলতে বুঝতেছি কতগুলো কোষ যেগুলো কি হয়েছে, এরা কি একগুচ্ছ কোষ একই রকম কাজ করে। মানে এরা যদি একই রকম কাজ করে, কিন্তু আরেকটা সত্য আছে, এই সত্য হচ্ছে কি তাদের উৎপত্তি স্থল ও যদি অভিন্ন হয়, মানে এরা যদি একই জায়গা থেকে সৃষ্টি হয় তাদেরকে আমরা কি বলতেছি? টিস্যু বলতেছি। তো টিস্যু এটা কি কাজ করে? দেখো টিস্যু আমরা টিস্যুর প্রকারভেদটা যখন পড়বো তখন আমরা টিস্যু কি কাজ করতেছে সেটা সম্পর্কে আমরা খুব ভালোভাবে ধারণা পাবো। সো এখন দেখো টিস্যুর প্রকারভেদ টাইটেল লিখে ফেলো। তাহলে টিস্যুর প্রকারভেদ হচ্ছে কি, একটা হচ্ছে ভাজক টিস্যু, একটা হচ্ছে স্থায়ী টিস্যু। আজকে আমরা যে বিষয় নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে কি তোমার ভাজক টিস্যু নিয়ে আমরা আলোচনা করব। সো ভাজক টিস্যু কি কি কাজ করে সেটা আমরা কি কি কাজ করে সেটা নিয়ে আমরা আলোচনা করব। স্থায়ী টিস্যু নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। সো ভাজক টিস্যু, দেখো ভাজক টিস্যুটা আমরা শোনা লাগতেছে কিরকম? ভাজক টিস্যুটা কাজ করে কিরকম? দেখো ভাজক টিস্যুটা হচ্ছে তোমার, তুমি জানো কিরকম কাজ করে। ভাজক টিস্যুটা ভাগ হতে পারে। কি লিখতে পারবা? ভাজক টিস্যুটা কি করতে পারে? ভাগ হতে পারে। ভাগ হতে পারে, ঠিক আছে? তারপর আর একটা কাজ করো, সেটা কি করতে পারে? সে ভাগ করতে পারে। সে বিভিন্ন রকম কি এদের মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে। সো এই স্থায়ী টিস্যুটা কিন্তু ভাগ হতে পারে না, এটা কিন্তু মনে রাখবা। এই স্থায়ী টিস্যু ভাগ হতে পারে না ম্যাক্সিমাম ক্ষেত্রে, ভাগ হতে
পারে না, পারে না। কিন্তু এটা এটা হচ্ছে কি মাঝের মধ্যে, ঠিক আছে, ভাগ হতে পারে না, কিন্তু মাঝে মধ্যে কি হতে পারে, ভাগও হতে পারে। সো ভাগ করা বলতে আমরা কাকে বুঝতেছি, ভাগ করা মানে আমরা বলতেছি কোষ বিভাজিত হতে পারে, কোষ বিভাজনকে বুঝতেছি। এখন বুঝতে পারছো তোমার ওই চ্যাপ্টারের সাথে এই চ্যাপ্টারের সম্পর্ক কি, কোষ বিভাজন। ভাগ করা বলতে আমরা বুঝছি কি একটা কোষ থেকে আরেকটা কোষ সৃষ্টিকে আমরা বলতেছি কি কোষ বিভাজন। তো এই কোষ বিভাজনটা এদের মধ্যে দেখা যায়, বাজক টিস্যুর মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায়। সো এই বাজক টিস্যুর কিছু বৈশিষ্ট্য আছে, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখো এইখানের মধ্যে দেখো, এরা কিন্তু তুমি মনে রাখবা এরা হচ্ছে কি জীবিত, এই কোষগুলো জীবিত, কিন্তু এই স্থায়ী টিস্যুটা মৃত, মনে রাখবা। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই স্থায়ী টিস্যুটা কি হয়, মৃত হয়। সো আমরা লিখি বাজক টিস্যু হচ্ছে কি জীবিত। তারপর লিখতে পারো কি এরা অপেক্ষাকৃত ছোট, মানে এরা কি করতে পারে, এরা হচ্ছে কি ছোট। তো কার তুলনায়, স্থায়ী টিস্যুর তুলনায় এরা কিন্তু ছোট। তাহলে স্থায়ী টিস্যু, স্থায়ী টিস্যু, স্থায়ী টিস্যুর তুলনায় ছোট, ঠিক আছে। এবার লিখতে পারবো এদের কি, আমরা জানি কি একটা কোষ গঠিত হইতে হইলে এর কি কি থাকবে, একটা কোষ গঠিত হইলে এখানে থাকতে হবে নিউক্লিয়াস। তো এদের নিউক্লিয়াসটা কি রকম হয়, এদের নিউক্লিয়াসটা কিন্তু বড় হয়। তো এটা আমরা মনে রাখবো, এদের নিউক্লিয়াসটা বড় আকৃতির হয়, ঠিক আছে। এবং এরপরে মনে রাখবো এদের কি হয়, এদের নিউক্লিয়াসটা বড়, এবং এদের মধ্যে এখানে কি থাকে, সাইটোপ্লাজম থাকে, আমরা পড়ছিলাম। তো এই সাইটোপ্লাজমটা কি হবে, ঘন হবে, সাইটোপ্লাজম ঘন, ঠিক আছে। এরপরে মনে রাখবা কি এদের মধ্যে কি থাকে না, কোষ গহ্বর থাকে না। কোষ গহ্বর বলতে আমরা বুঝি, দেখো কোষ গহ্বর মানে কোষের ভেতর একটা গর্ত, গহ্বর মানে কি ক্যাভিটি, আর কোষের মধ্যে যেটা গর্ত থাকে সেটাকে আমরা বলি কি কি কোষ গহ্বর, যেটা কিন্তু একটা আমরা বলতে পারি উদ্ভিদ কোষের মধ্যে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে, কিন্তু প্রাণী কোষের মধ্যে এই কোষ গহ্বরটা আমরা দেখতে পাই না, খুবই কম দেখতে পাই, ঠিক আছে। তারপর দেখো এদের কোষ প্রাচীর, আমরা জানি কি একটা উদ্ভিদ কোষ যেটা আছে, উদ্ভিদ কোষের মধ্যে একটা কি থাকে, কোষ প্রাচীর থাকে, ওই কোষ প্রাচীরটা কি হয়, পাতলা হয়। তো আমরা লিখতে পারি কোষ গহ্বর থাকে, কোষ গহ্বর থাকে না, থাকে না। এবং আরটা কি বলছিলাম, কোষ প্রাচীর পাতলা হয়, ঠিক আছে। এরপরে আমরা জানি কি এরা কি হবে, এদের আকারটা কিরকম হবে, এদের আকারটা কি কিরকম হবে, এদের আকারটা হইতে পারে গোলাকার, লিখতে পারো আকার গোল আকার। তো আবার কি হবে, ডিম্ব আকার হইতে পারে, ডিম্বাকার। তারপর হইতে পারে তোমার ষড়ভুজ আকার, ষড়ভুজ আকার বলতে কিরকম, মানে এইরকম, এটাকে বলা হয় ষড়ভুজ, বেনজিনের মতো, ঠিক আছে। ষড়ভুজ আকার হইতে পারে, অথবা হইতে পারে তোমার পঞ্চভুজের মতো হইতে পারে। দেখো পঞ্চভুজটাকে এরকম দেখো, এটা পঞ্চভুজ, ঠিক আছে, ডায়মন্ড শেপ, ঠিক আছে। এই দেখো এখানে কয়টা, 1 2 3 4 5, তো পঞ্চভুজ এটাকে বলা হয় কি, 5টা বাহু আছে যার তাকে আমরা বলি পঞ্চভুজ, আর 6টা বাহু আছে যার তাকে আমরা বলি ষড়ভুজ। তারপর এদের মধ্যে কি আন্তঃকোষীয় ফাঁকা স্তর, ফাঁকা যেটা আছে আন্তঃকোষীয়
ফাঁকা কি আছে, ফাঁকা থাকে, আন্তঃকোষীয় ফাঁকা থাকে মানে কি, মনে করো এটা ষড়ভুজ, তো এই আন্তঃকোষীয় ফাঁকা থাকে, তুমি যখন এটাকে যোগ করবা এটা এভাবে ফাঁকা থাকবে। এটা হচ্ছে তোমার কি, এই আন্তঃকোষীয় ফাঁকা থাকে। তারপর দেখো এরা কি করে না, এরা এখনো ছোট, যার কারণে কি এরা কি খাদ্য সঞ্চয় করে না। তারপর দেখো এরা খাদ্য সঞ্চয় সঞ্চয় করে রাখতে পারে না, কারণ কেন, তুমি দেখো এটার ভিতরে কোষ গহ্বরটা থাকে না, কোষ গহ্বরের মধ্যে কিন্তু খাদ্য সঞ্চয় করে রাখে অনেক কোষই। তারপর দেখো কোষ প্রাচীর পাতলা হয়, তাহলে এখানে বেশি কি জাম হয়ে যাওয়া, এবং তারপর দেখো এখানের মধ্যে সাইটোপ্লাজমটা ঘন হওয়ার কারণে এখানে কি করতে পারে না, খাদ্য সঞ্চয় করে রাখতে পারে না, খাদ্য সঞ্চয় রাখে না, রাখে না। সো আমরা আজকে আমরা কি কি পড়ছি, দেখো আমরা পড়ছি সবগুলো একটু রিক্যাপ করে ফেলি, ভালোভাবে খেয়াল করো, এবং এতটুকু থাকার জন্য ধন্যবাদ। দেখো ফার্স্ট অফ অল আমরা পড়ছি কি কোষ, কোষ হচ্ছে কি জীবদেহের গঠনগত একক। তারপর দেখো কোষকে আমরা, উদ্ভিদ কোষ হচ্ছে কি দুই প্রকার, এক কোষী হইতে পারে, সেটা হচ্ছে পারে বহুকোষী। দেখো শারীরবৃত্তীয় কাজে একক হচ্ছে কি মাত্র এই একটা মাত্র কোষের মধ্যে যেসব জিনিস সম্পন্ন হয় সেটাকে আমরা বলতেছি কি এককোষী। কিন্তু বহুকোষীটা কি এই কাজগুলোকে ভাগ করে নিবে, যেমন কি তোমার দেখো দৃঢ়তা প্রদান, খনিজ লবণ এবং খাদ্য পানি পরিবহন করা ইত্যাদি ভাগ করে নিছে, তারপর বৃদ্ধি করে একটা কোষে। সো তারপর দেখো এরপরে আমরা পড়ছি কি কোষ ভার্সেস টিস্যু। তাহলে কোষ হচ্ছে কি, কোষ হচ্ছে জীবদেহের গঠনগত একক, অনেকগুলো কোষ নিয়ে কি গঠিত হয়, টিস্যু গঠিত হয়, ঠিক আছে। তো একই দেখো এখানে তুমি খেয়াল করো, দেখো একগুচ্ছ কোষ যদি একই রকমের কাজ করে এবং এদের উৎপত্তি স্থল যদি অভিন্ন হয়, তাকে আমরা বলতেছি কি টিস্যু। এখন টিস্যুর প্রকারভেদ হচ্ছে আমরা কি পড়ছি, ভাজক টিস্যু, স্থায়ী টিস্যু। তো তুমি এখন তুমি বলতে পারো ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর পার্থক্য কি। তুমি একদম সিম্পল ভাবে আমি একটা ট্রিক দিয়ে মনে রাখতাম, সেটা হচ্ছে তুমি যদি ভাজক টিস্যুর কাজগুলো শিখেও, তোমার স্থায়ী টিস্যুর কাজগুলো সহজ হয়ে যায়। তো তুমি দেখবা এরা জীবিত, স্থায়ী এবং তুলনামূলক ছোট, কাঠ থেকে স্থায়ী টিস্যুর তুলনায় ছোট। সো তুমি বলতে পারবা এদের ম্যাক্সিমাম কোষ হচ্ছে কি, স্থায়ী টিস্যুর ম্যাক্সিমাম কোষ হচ্ছে তোমার কি মৃত, যার কারণে তারা কি হতে পারে না, ভাগ হতে পারে না, অর্থাৎ বিভাজিত হতে পারে না। তারপর দেখো তুমি বলতে পারবো এদের নিউক্লিয়াসটা বড়, ঠিক আছে, কাদের, ভাজক টিস্যুর, কিন্তু এদের নিউক্লিয়াসটা কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। তারপর সাইটোপ্লাজম ঘন, এদের সাইটোপ্লাজম পাতলা হয়ে যাবে, কারণ এটা বৃদ্ধ হচ্ছে, ঠিক আছে। তারপর বলতে পারবো কি এদের কোষ গহ্বর থাকে এবং কোষ প্রাচীর পাতলা হয়। তারপরে এরা হচ্ছে কি গোলাকার, ডিম্বাকার, খাদ্য সঞ্চয় করে রাখে না। কিন্তু দেখো একটা জিনিস মনে রাখবা, ভাজক টিস্যু থেকে পরবর্তীকালে স্থায়ী টিস্যু সৃষ্টি হয়। এটা হচ্ছে কি আজকের ভিডিওর এন্ডিং। তো থ্যাংক ইউ সো মাচ। ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবা। থ্যাংক ইউ।